ক্লাস 12-এ আমরা শুধু খালি লজিক পড়ব। ক্লাস 11-এ ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন তোমরা পড়ে এসেছো। ক্লাস 12-এ এসে আমরা দেখো শুধু খালি লজিক পড়বো, মানে যুক্তিবিজ্ঞান পড়ব। এবার যুক্তিবিজ্ঞান পড়তে গেলে, লজিক পড়তে গেলে আমাদের বচন জানতে হবে, যুক্তি জানতে হবে। বচন আমরা 4টে বচনের উপরেই লজিকটাকে নিয়ে যাব, অর্থাৎ 4টে বচনের উপরেই লজিকটা নির্ভর করছে। সেই 4টি বচন কি কি? এ, ই, আই, ও। তাহলে দেখো আমার এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল থাকে আমাদের ইংরেজিতে, কিন্তু লজিকে অ্যারিস্টটল কি করলেন? তিনি এই 4টি বচন নিলেন। তিনি এই 4টি বচন নিয়েই তার লজিকটাকে দাঁড় করালেন। তাই লজিক পড়তে গেলে আমাদের প্রথমে বচন মেন, বচন আমাদের জানতেই হবে। তাহলে আমাদের কোনটা এ বচন, কোনটা ই বচন, কোনটা আই বচন, কোনটা ও বচন আমরা বুঝবো কি করে? এর জন্য কয়েকটা রুলস আমাদের জানতে হবে। নিয়মগুলো যদি আমরা জেনে রাখি বা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু এই বচন কোন বাক্যটি কি বচন হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বচন আর কিছুই নয়, বচনটা কিন্তু বাক্য থেকে আসছে। তোমরা বাংলা ব্যাকরণে তোমরা বাক্য পড়েছো, বাক্য কাকে বলে ইত্যাদি ইত্যাদি পড়েছো। আর এই বাক্যগুলো পড়তে গিয়ে তোমরা অ, আ, হ্রস্ব দীর্ঘ তোমরা জেনেছো, শিখেছো। ঠিক সেই রকম সেই বাক্য থেকে আমরা লজিকে বচনে রূপান্তর করব, যেটাকে আমরা বলি ব্যাকরণ সম্মত বাক্য থেকে যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর। এই যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের এই 4টি বচন আমাদের জানতে হবে। তাহলে 4টি বচন জানতে গিয়ে আমরা যে রুলসগুলো পড়ব, নিয়মগুলো পড়ব, আমি এক এক করে নিয়মগুলো বলছি, দেখো তোমরা লিখে নাও আর মনে রাখো। আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলছি, তোমরা নিয়মগুলোকে মনে রাখো বা আমার কথা শুনে শুনে তোমরা লিখে নিতে পারো। প্রথম নিয়মটা হবে, যদি কোনো বাক্যের মধ্যে সর্বতভাবে সার্বিকভাবে যে কেহ সমস্ত প্রত্যেকে ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেই বাক্যটিকে আমি এ বচনে রূপান্তর করব। এই এ বচন যে বলেছিলাম না, এ বচনে রূপান্তর করব। তাহলে কোনো একটি বাক্যকে এ বচনে রূপান্তর করব কখন? যদি একটি সদর্থক বাক্যের মধ্যে সকল, আমি 2-1টা লিখে দিয়েছি, সকল, সমস্ত, যে কোনো, যে কেহ, সর্বত, প্রত্যেক, সার্বিকভাবে এই রকম শব্দগুলি থাকলেই তাকে আমরা এ বচনে রূপান্তর করব। আর এই বাক্যটি যদি নর্থক হয়, নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে সেটিকে আমরা ও বচনে রূপান্তর করব। এখন দেখা যাক তাহলে বাক্যটি কেমন হবে। যদি আমরা বলি প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষ মরণশীল, তাহলে এটি একটি বাক্য, এটা কিন্তু বচন নয়। তাহলে বাক্য আর বচনের মধ্যে পার্থক্য সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমি রুলসের মধ্যে আমার কি ছিল, যে প্রত্যেকে, যে কোনো, যে কেহ ইত্যাদি শব্দ একটি সদর্থক বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা এ বচনে রূপান্তর করব, আর বাক্যটি নর্থক থাকলে ও বচন করব। তাহলে এটি একটি সদর্থক বচন, কারণ এখানে নেগেটিভ চিহ্ন নেই, তাই এটিকে আমরা এ বচনে রূপান্তর করব। এ বচনে রূপান্তর করতে গেলে কিভাবে লিখতে হবে দেখো। প্রথমে আমরা এ লিখব, এ বচন। তাহলে এর একটা মানক থাকে, সেটা বলে দিচ্ছি তোমাকে। তাহলে এর কি হবে,
সকল মানুষ হয় মরণশীল। দেখো এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। পাঁচটা কিন্তু আলাদা আলাদা নাম আছে। এটা আমরা এ বচনে রূপান্তর হবে, এই রুলস অনুযায়ী আমরা পেয়ে গেছি। এই প্রত্যেক থাকার জন্য আমরা এ বচনে রূপান্তর করেছি। তাহলে এইগুলো তাহলে কি? এটি আমরা যুক্তিবিজ্ঞানে রূপান্তর করলাম। যুক্তিবিজ্ঞানে কতগুলো অংশ আছে দেখো, 5টি অংশ আছে, পার্ট আছে। এইটাকে বলা হয় বচন। বচন এইটাকে বলা হয় মানক। মানক। এইটাকে বলা হয় উদ্দেশ্য, তোমরা বাংলায় পড়েছ উদ্দেশ্য। এইটা বিদেহ, সেটাও তোমরা বাংলাতে পড়েছ, একটি পড়ে থাকবে। এইটা হলো সংযোজক। সংযোজক সংযোজক মানে কি জানো তো? এটা উদ্দেশ্য, এটা বিদেহ। উদ্দেশ্য বিদেহের মধ্যে সংযোগ করা, সংযোগ স্থাপন করা। সংযোজক দু প্রকার হতে পারে, একটা সদর্থক, একটা নঅর্থক। আমরা সদর্থকটা দেখালাম, কেন এ বচন তাহলে সদর্থক বচন। তাই এই প্রত্যেক শব্দটা যখন একটা বাক্যের মধ্যে যখন থাকলো, সেটাকে আমরা এ বচনে রূপান্তর করলাম। এটা সদর্থক বচন, তাই এ সদর্থক বচনে আমরা রূপান্তর করলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি সংযোজক, তাহলে দু প্রকার পেলাম। সংযোজক তাহলে দু প্রকার কি কি আছে? হয় আর নয়, এই দুটো আছে, হয় আর নয়। আর আমি যে এ ই আই ও এই যে চারটে যে বচন বলেছিলাম, চারটে বচনের মধ্যে এটি হলো হয়, এটি নয়, এটি হয়, এটি নয়। তাহলে এ বচনটা সদর্থক বচন, আই বচনটা সদর্থক বচন, ই বচনটা নঅর্থক বচন, ও বচনটা নঅর্থক বচন। তাহলে এইবার আমাদের যে নিয়মটা যে বলেছিলাম, যে প্রত্যেকে যে যে কোনো ইত্যাদি শব্দ একটা বাক্যের মধ্যে থাকলে সেটা এ বচন হবে। দেখো এটা এ বচন হয়ে গেল। আমি আরো যদি একটা উদাহরণ নিই, আমি দেখো যে কোনো মানুষ চিন্তাশীল, যে কোনো মানুষ চিন্তাশীল, এই একটি বাক্য। এটা কি বচন হবে? আমাদের চারটে বচন বলা আছে, কি বচন হবে? এই যে কোনো থাকার জন্য, আর এটি যেহেতু একটা সদর্থক বচন, তাহলে এ বচন হবে। তাহলে আমরা দেখো এই আগে যে বচন, মানক, উদ্দেশ্য, সংযোজক, বিদেহ যে ছিল, দেখো পরপর সেটা থাকবে। দেখো এ দিলাম। এবার মানব, এ বচনের মানবটা কি? সকল। সকল এইটা উদ্দেশ্য, তাহলে সকল মানুষ। সংযোজক হয়, বিদেহ, এইটা বিদেহ, চিন্তাশীল। সত্যি তো, বাস্তবে আমরা জানি যে সব মানুষই চিন্তাশীল। এইবার তাহলে এই বাক্যের মধ্যে যদি নঅর্থক চিহ্ন থাকে, তাহলে ও বচন হবে বলেছিলাম। তাহলে ও বচন যদি হয়, তাহলে আমি একটা বাক্য সেরকম বলছি, দেখো মানুষ দয়ালু নয়। দেখো মানুষ দয়ালু নয়। আচ্ছা, এই
তোমার আচ্ছা এইটা আমি আলাদা একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা আমি আলাদা একটা উদাহরণ নিচ্ছি। আমি যদি উদাহরণ একটা নিই, উদাহরণ যদি আমি নিই যে কোনো মানুষ স্বার্থপর নয়। দেখো যে কোনো শব্দটা আছে, এটা নঅর্থক বাক্য। নঅর্থক বাক্য হলে ও বচন হয়ে বলেছিলাম। দেখো ও বচন, ও বচনে এইখানে আমি আর একটা লিখে রাখি, আর একটা লিখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মুছে দিচ্ছি। মানব, এর মানব কি হবে বলেছিলাম? সকল। সকল। ইর মানব হবে কোন, আর আইর মানব হবে কোন কোন, ওর মানব হবে কোন কোন। এটা উদ্দেশ্য, এটা সংযোজক হয়, এটা বিদেহ। এটা উদ্দেশ্য, এটা সংযোজক হবে নয়, এটা বিদেহ। আই বচনে কোন কোন, তারপরে হবে উদ্দেশ্য, তারপরে হবে হয় সংযোজক, তারপরে হবে বিদেহ। আই বচন ও বচনের কোন কোন, তারপরে হবে উদ্দেশ্য, তারপরে হবে নয় সংযোজক, তারপরে হবে বিদেহ। দেখো এ ই আই ও উদ্দেশ্য কার কি মানব হবে এইখানে আমি লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ও বচন, ও বচনে মানব কি হবে? কোন কোন। কোন কোন মানুষ উদ্দেশ্য হয়ে যাবে। দেখো উদ্দেশ্য মানুষ সংযোজক নয় স্বার্থপর। স্বার্থপর। তাহলে আমাদের প্রথম রুলস ছিল যে কোনো, যে কেহ, সকল, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে, সর্বত, সার্বিকভাবে এইসব শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে এ বচন হবে, বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে ও বচন হবে। এই যে কোনো এই শব্দটা থাকার জন্য নঅর্থক বচন হয়েছে ও বচন। ব্যাস, এই একটা রুলস হয়ে গেল। এবার নেক্সট রুলস দেখো। নেক্সট রুল, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কোনো কিছু কিছু, সাধারণত, প্রায়, প্রায় কিছু, 1%, 99%, এই 1%, 99% ইত্যাদি শব্দ বাক্যের মধ্যে, সদর্থক বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি হবে আই বচন। আর যদি নঅর্থ বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি হবে ও বচন। রুলস গুলো আমি বলে দিচ্ছি। দেখো, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কোনো কিছু কিছু, প্রত্যেক, সার্বিকভাবে, অধিকাংশ, প্রায়শ, সম্ভবত, কখনো কখনো, অল্প সংখ্যক, অধিকাংশ, প্রায় প্রত্যেকে, প্রায় সব, এইসব শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটি হবে সদর্থক থাকলে আই বচন, নঅর্থক থাকলে ও বচন। যদি আমি বলি কোনো 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 মানুষ দয়ালু, কোনো কোনো মানুষ দয়ালু, দয়ালু, তাকে কোনো কোনো এই শব্দ দুটি আছে,
এটা সদর্থক বাক্য। তাহলে এটিকে আমি যুক্তিবিজ্ঞানে যখন রূপান্তর করবো, রুলস অনুযায়ী কি সদর্থক থাকলে আই বচন হবে। তাহলে আই বচন, আই বচনে কি হবে, কোনো কোনো, দেখো তাহলে এক ড্যাশ দিলাম, দিয়ে কোনো কোনো, কোনো কোনো সদর্থক হবে উদ্দেশ্য, তার আগে মানুষ, কোনো কোনো মানুষ হয় দয়ালু। এইবার নর্থক বচন কি হবে, তাহলে এই সদর্থক বাক্যের মধ্যে ছিল বলে আমরা বলেছি। এইবার যদি নর্থ বাক্য যদি বলি, আমি আর একটা যদি সদর্থক বাক্য যদি আর একটা বলি তোমাদেরকে, দেখো সাধারণত লেখকরা হয় কবি, সাধারণত লেখকরা হয় কবি। এই যে সাধারণত শব্দটা আছে, সদর্থ বাক্য আছে, তাই বা আমি যদি এটাও না বলি, এটাও যদি না দিয়ে নিই, সাধারণত লেখকরা কবি, এটি যদি আমি বলি, তাহলে দেখো এটা সাধারণত শব্দ থাকার জন্য এটা আমরা আই বচন করব। তাহলে আই বচন করব, কোনো কোনো লেখক কবি। দেখো এই যে পাঁচটা, এই পাঁচটা আছে নাকি দেখে নাও। এইটা বচন, এটা মানব, এটা উদ্দেশ্য, এটা সংযোজক, এটা বিদেহ। প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা যুক্তিবিজ্ঞান বচনের মধ্যে পাঁচটা করে অংশ থাকবেই থাকবে। তাহলে এবার সদর্থক বাক্য আমি তোমাদেরকে দেখালাম। এবার নর্থক বাক্য যদি আমি বলি, তাহলে দেখো আম টক, আমি কিন্তু এইটা বললাম। দেখো এখানে কিচ্ছু নেই, কোনো 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 কিছু কিছু অধিকাংশ কিচ্ছু নেই। আম টক, আমাদের পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে যত আম আছে সব আম কি টক? নিশ্চয় সব আম টক না। তাহলে এই বাক্য অর্থ অনুযায়ী আমাকে বচনে রূপান্তর করতে হবে। তাহলে এটা আই বচন হবে, কেন এটা সদর্থক বাক্য। তাহলে আই বচন করার সময় বলবো কোনো কোনো আম হয় টক। যদি আমি বলি আম টক নয়, এই একটা কথা আমি পেলাম, তাহলে সঙ্গে সঙ্গে তখন ও বচন হয়ে যাবে। ও বচন হবে কোনো কোনো আম নয় টক। দেখো এইবার আরো কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরো দু একটা উদাহরণ নিই। বৈজ্ঞানিকরা দার্শনিক হতে পারে। যদি আমি এইরকম একটা বাক্য পাই, জানি বৈজ্ঞানিকরা দার্শনিক হতে পারে, কিন্তু সকল বৈজ্ঞানিক দার্শনিক না, এটা কিন্তু এ বচন হবে না, এটা ও, এটা আই বচন হবে সদর্থক বলে। তাহলে কোনো 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 বৈজ্ঞানিক হয় দার্শনিক।
দার্শনিক। এইরকম অনেক উদাহরণ আছে। তোমরা যে কোনো বই থেকে এই রুলস অনুযায়ী বাক্যগুলোকে দেখবে, তার থেকে যুক্তি বিজ্ঞান বাক্যে রূপান্তর করবে। করার সময় প্রবলেম হলে আমাকে বলবে, আমি সব দেখিয়ে দেবো। আমাদের এটা যেমন ভিডিওতে যেমন রেকর্ডিং হয়ে যাবে, তোমাদের কাছে পৌঁছে যাবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি সেগুলোকে সলভ করে দেবো। তোমাদের যুক্তিবিজ্ঞান বাক্যে রূপান্তর করা ঠিক হয়েছে কিনা সেটাও আমি বলে দেব। ব্যাস, আমরা দুটো রুলস বললাম। এবার আর একটা রুলস দেখো। এটা অনেক উদাহরণ আছে, আমি কয়েকটা উদাহরণ দিলাম, দুটো একটা দিলাম, কারণ অনেকগুলো নিয়ম বলতে হবে তো। নেক্সট রুলস দেখো, যদি কোনো বাক্যের মধ্যে কিছুই না, কোনো না, কখনো না, কেহ না, এই রকম শব্দগুলি থাকে, তাহলে সেই বাক্যটিকে রূপান্তর করার সময় আমরা ই বচনে রূপান্তর করব। কোনো নয়, কিছুই নয়, এই রকম যদি থাকে, উদাহরণ দিয়ে বলা যায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো নয় বলা হয়েছে, তাহলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে এইটা যদি আমি বলি, কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এইটা যদি আমি বলি, দেখো, কেউই নয়, কখনোই নয়, কিছুই নয়, এই রকম শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে সেটিকে আমরা ই বচনে রূপান্তর করব। দেখো, বাস্তব দিক থেকে দেখো, সত্যি তো আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা তো আমাদের ব্যাকরণ সম্মত বাক্যে বললো, আমরা শুনলাম, কিন্তু আমরা যুক্তিবিজ্ঞান বাক্যে আমরা কিভাবে রূপান্তর করব, এটাই তো আমাদের। কেননা এখানে বচন, মানব, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আমাদের সাজিয়ে লিখতে হবে। বাংলায় বলতে গেলে আমরা তো আমাদের মতো করে গুছিয়ে বলে দিই, কিন্তু এইরকম প্রত্যেকটা অংশ বাংলাতে আসে না, আমরা প্রয়োজন হয় না আমাদের, কিন্তু যুক্তিবিজ্ঞানে রূপান্তর করতে গেলে আমাদের প্রয়োজন হয়। তাহলে আমরা বচন দিলাম, মানব কি দেব, ই বচনে মানব কি আছে দেখো, কোনো আর নয়। তাহলে কোনো, কোনো, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেখো এখানে মানুষটা কিন্তু উৎস আছে, আমাদের সেটাকে উদ্দেশ্য হিসাবে নিতে হবে। তাহলে কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে। কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে, এইটা উদ্দেশ্য, এটা সবটাই হলো বিধেয়। কোনো মানুষ নয় আইনের ঊর্ধ্বে, এইটা আমরা সহজ করে আমরা বলতে পারি। আর একটা কথা মনে রাখবে, পড়াতে পড়াতে এগুলো কথাগুলো আসবে, আমি বলেও দেব। সবসময়ের জন্য আমরা যুক্তিবিজ্ঞানে যখন আমরা রূপান্তর করব, তখন আমরা বর্তমান কালে বাক্যটা যেন বচনটি যেন থাকে, প্রেজেন্ট টেন্স যেন থাকে। যদি আমরা এইটাকে এইভাবে সহজভাবে আমরা রূপান্তর করলাম, কিন্তু এটাকে এভাবেও আমরা রূপান্তর করতে পারি, কোনো মানুষ নয় মানুষ যে আইনের ঊর্ধ্বে। তারপরে এটাকে আর এভাবে বলা যায়, কোনো মানুষ নয় মানুষ যে আইনের ঊর্ধ্বে। দেখো, যে আইনের ঊর্ধ্বে বর্তমান কালের মধ্যে আমরা রাখলাম, এইটাকে আমরা হয়তো তোমাদের বইতে বিধেয়টা সরাসরি এইরকম নেই, তোমরা বাক্যটাকে সাজিয়ে নেওয়ার জন্য এইরকম কথাগুলি তোমরা ব্যবহার করতে পারো প্রেজেন্ট টেন্সের জন্য। তাহলে এইটা উদ্দেশ্য হয়ে গেল,
এটা সবটাই বিধেয় হয়ে গেল। সংযোজকের পরে যে অংশটা থাকবে সেটা সবটাই বিধেয়, সংযোজকের আগে যে অংশটা থাকবে সেটা হলো উদ্দেশ্য। দেখো 5টা আছে, দেখো ই বচন 1 2 3 4 5, এটা সবটাই তোমার বিধেয়। এইটি হলো এই বচনের এই নিয়মের উদাহরণ। আরো যদি আমি বলি, উদাহরণ প্রচুর উদাহরণ আছে, করতে করতে অনেক উদাহরণ আসবে। আমি যদি বলি মানুষ দেবতা, মানুষ দেবতা, আমরা কিন্তু সাধারণ মানুষের কথা বলবো, আমরা কিন্তু এই বিশেষ বিশেষ মানুষের কথা নিয়ে আলোচনা করব না। মানুষ দেবতা এটুকুই আমরা পাবো, আর কিচ্ছু পাবো না। কিন্তু তোমাকে তুমি বুঝে নিতে হবে যে এটা কি বাক্য আমরা করব, কি বচনে আমরা রূপান্তর করব। এটা কিন্তু ই বচনে রূপান্তর করতে হবে। কোনো মানুষ নয় দেবতা, দেখো সবগুলি আছে, কোনো মানুষ নয় দেবতা। মানুষ অমর, কোনো মানুষ নয় অমর, এই রকম কথাগুলি আমরা বলবো। তাহলে আজকে, কারণ আগে একটা ভিডিওতে তো বেশি করে দেখানো যাবে না, তাহলে আজকে 2টি নিয়ম, আমি 3টি নিয়ম বললাম, আর একবার তোমাদেরকে সামারি হিসেবে বলে দিই। প্রথম নিয়মটা বলেছি, যদি কোনো বাক্যের মধ্যে সকল সমস্ত প্রত্যেকে যে কেউ সার্বিকভাবে সর্বতভাবে ইত্যাদি শব্দ থাকে, সেই বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটি এ বচন হবে, বাক্যটি নঅর্থক হলে ও বচন হবে। একদম। দ্বিতীয়ত বলেছিলাম, যদি কোনো বাক্যের মধ্যে কোনো কিছু কিছু, সাধারণত, অধিকাংশ, বেশিরভাগ, 1%, 99% এই শব্দগুলি থাকে, সেই বাক্যটি যদি সদর্থক হয় তাহলে আই বচন হবে, নঅর্থক হলে ও বচন হবে। আমি এখানে পার্সেন্টেজটা আর একটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 99% ছাত্র ক্লাসে উপস্থিত ছিল না। দেখো 99% ছাত্র ক্লাসে উপস্থিত ছিল না, দেখো পার্সেন্টেজ বলেছিলাম, আর একটা নয়, ছিল না নয়, পার্সেন্টেজ নয় থাকলে বলেছিল ও বচন হবে। তাহলে এইটা কি ও বচন হবে? ও বচন হলে কোনো ছাত্র নয়, ছাত্র যারা ক্লাসে উপস্থিত ছিল। দেখো তুমি বলবে, তোমরা ভাববে যে এটা একটা নঅর্থক বচন, আবার শেষে কেন সদর্থক হলো। দেখো আমি বলেছি প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। 99% হলেও কোনো হবে। তোমরা বলবে বাবা বাহ, ক্লাসে 99% ছেলে আছে, তাহলে আমি কি করে কোনো বলবো? হ্যাঁ, নিয়মে কিন্তু তাই। একজন তো নেই, তাহলে একজন নেই, আমরা কি করে বলবো? হয় কোনো নাহলে সব, এটাই বলতে হবে। এটা নেগেটিভ আছে, তাহলে কোনো ছাত্র নয়, ছাত্র যারা ক্লাসে উপস্থিত ছিল, প্রেজেন্ট টেন্সের জন্য এটি করতে হলো। যদি বলি একজন ছাত্র, 1% ছাত্র, 1% ছাত্র, 1% ছাত্র ফেল করেছে, 1% ছাত্র ফেল করেছে। দেখো তাহলে ক্লাস থেকে, একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উত্তীর্ণ হওয়ার সময় 100 জনের মধ্যে একজন ছাত্র পাস করতে পারেনি। তাহলে তুমি কিভাবে বলবে? তুমি বলবে না প্রায় সব পাস করে গেছে, ওসব কথা তো হবে না। হয় সকল বলতে হবে, নাহলে কোনো বলতে হবে।
তাহলে আমাদের রুলস অনুযায়ী যেহেতু পার্সেন্টেজ বলে দেওয়া আছে, এটা সদর্থক বাক্য বলে আছে, তাহলে এটা আই বচন হবে। তাহলে আই বচন আমরা লিখব কোন ছাত্র হয় ছাত্র যারা যারা ফেল করেছে, যারা ফেল করেছে। দেখো এইগুলো কিন্তু মনে রাখতে হবে, এইগুলো ভুলে গেলে চলবে না। তাহলে আমাদের এটি ছিল আমাদের দ্বিতীয় রুলস। আর তৃতীয় রুলস ছিল যদি কোনো বাক্যের মধ্যে কোনোই নয়, কিছুই নয়, কেহ নয়, কখনো নয় ইত্যাদি শব্দ থাকলে সেটিকে ই বচনে রূপান্তর করতে হবে, কেননা ওইগুলোর মধ্যে নেগেটিভ ফোর্স লুকিয়ে আছে। আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা আরো 4-5টি রুলস আছে আমরা আলোচনা করব। তোমরা প্র্যাকটিস করো, যেগুলি বললাম যে কোনো একটি বই, আমাদের যে পাঠ্য বিষয়ের মধ্যে বলা আছে, যে কোনো একটা বই দেখে তোমরা বাক্যগুলিকে নাও, নিয়ে এই যে তিনটে রুলস যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যগুলিকে প্র্যাকটিস করো। প্রবলেম হলে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা সেন্ড করে দিও।